নমস্কার। খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। গতকাল 23শে এপ্রিল হয়ে গেল পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার প্রথম দফার নির্বাচন। এই নির্বাচন রেকর্ড তৈরি করেছে অন্তত তিনটি বিষয়ে। এক, এই প্রথম রাজ্যে শুধু নয়, সারা দেশে কোনো নির্বাচনে 90% বেশি ভোট পড়ল। দ্বিতীয় রেকর্ড, মুখ্য নির্বাচন কমিশনারকে এবার যেরকম অসভ্য ভাষায় আক্রমণ করল রাজ্যের শাসক দল এবং তার সঙ্গে সঙ্গত দিল বাম কংগ্রেস একটু কম আকারে, এরকম ব্যক্তিগত স্তরের আক্রমণ ইতিপূর্বে আর কোনো মুখ্য নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে হয়নি। এমনকি টিএন সেশনকেও জ্ঞানেশ কুমারের 1/10 আক্রমণও শুনতে হয়নি। তবে সবচেয়ে উল্লেখযোগ্য হলো 3 নম্বর রেকর্ডটি। সেটা হলো দীর্ঘ কয়েক দশকের মধ্যে এবারের মতো শান্তিপূর্ণ নির্বাচন আগে কখনো হয়নি। নির্বাচনের দিন এবার একটি মৃত্যুও ঘটেনি। নির্বাচন কমিশনার, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই নির্বাচনকে শান্তির নির্বাচন বলেছেন। প্রধানমন্ত্রীও বলেছেন স্বাধীনতার পর এমন শান্তিপূর্ণ নির্বাচন পশ্চিমবঙ্গে এই প্রথম। তবে এই শান্তি আবার সবার কাছে ভালো লাগেনি। এবারের নির্বাচনকে শান্তির নির্বাচন বলতে অনেকেই রাজি নন। ছেলেবেলায় পড়া একটি ছড়ার একটি লাইন অনেকের মতো আমারও মনে পড়লো, আপনাদেরও হয়তো মনে পড়বে। ছড়াটি হলো, শকুন কাঁদে গরুর শোকে। এই শকুনদের কান্নাটি ভারী অদ্ভুত। তারা বলছে কোথায় শান্তি, অমুক জায়গায় বুথে বিজেপির এজেন্টের মাথা ফেটেছে, তমুক জায়গায় প্রার্থীকে মার খেয়ে বনবাদার ভেঙে দৌড়ে পালাতে হয়েছে, প্রার্থীর গাড়িতে ইট ছোড়া হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মাথা ফেটেছে পাথরের ঘায়ে। সুতরাং কোথায় শান্তিপূর্ণ নির্বাচন? ঠিকই তো, এরা একেবারে স্বর্গ থেকে নেমে এসেছেন। সেই জন্যে রক্তপাত হয়েছে বলেই সেটার মানেই হিংসা হয়েছে। 1 লিটার রক্ত পড়লে 1 ফোঁটা রক্ত পড়লো নাকি 1 গ্যালন রক্ত পড়লো, তাতে কি যায় আসে? রক্ত মানে রক্ত, আর রক্তপাত মানে রক্তপাত। একটা খুন করলেও ফাঁসি, 100 খুন করলেও ফাঁসি। সুতরাং শান্তিপূর্ণ নির্বাচন হয়নি গতকাল। মিথ্যে জ্ঞানেশ কুমারকে নিয়ে যারা নাচানাচি করছে তারা মিথ্যে নাচানাচি। এখানেই উঠে আসে বাংলার সেই অতি পরিচিত আরেকটি প্রবাদ, যারে দেখতে নারী তার চলন বাঁকা। জ্ঞানেশ কুমারকে দেখতে নারী কেন? সূত্রপাত ভোটার লিস্টের SIR বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে। মৃত ভোটার, অস্তিত্ববিহীন ভোটার, বেআইনি ভোটার, অনাগরিক ভোটারদের নাম বাদ দিয়ে ভোটার লিস্ট সাফসুতরো করা শুরু হতেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ঝাঁপিয়ে পড়ল লড়াইতে। কারণ সহজবোধ্য, তাদের অনুমান যে বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাবে যারা এখানে এসে রয়েছে। পিসি ভাইপোর 1 নম্বর শত্রু অমনি হয়ে গেলেন জ্ঞানেশ কুমার। জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার বলে আক্রমণের পাশাপাশি গাছে বেঁধে পেটানোর নিদানও দেয়া হলো। আরও কত হুমকি, যেমন যেখানেই পালান না কেন দরকার হলে নির্বাচনের পর মাটি খুঁড়ে বের করে দাওয়াই দেওয়ার ঘোষণাও হলো। শুধু কি টিএমসি, দেশের আগমার্কা সতীদের দল CPM পর্যন্ত খড়গহস্ত হয়ে উঠল নির্বাচন কমিশনের ওপর। হুঙ্কার দিতে থাকলো, একজন বৈধ ভোটারের একজনের নামও যদি ভোটার লিস্ট থেকে বাদ যায় তাহলে কুরুক্ষেত্র বাদিয়ে দেবেন তারা। এই মহাশয়ের দল যখন রাজ্যের দণ্ডমুণ্ডের মালিক ছিলেন তখন বেছে বেছে বিরোধীদের নাম কাটতেন ভোটার লিস্ট থেকে, ভোট দিতে যাতে কেউ না যেতে পারে। আর তার জন্যে বহুতল বাড়ির গেটে তালা ঝুলিয়ে দিতেন। মজার কথা, এরা সবাই বৈধ ভোটারদের জন্য দাবি করছেন, কিন্তু ভুলেও কেউ বলছেন না যে একজন অবৈধ ভোটারের নাম যেন ভোটার লিস্টে না থাকে। কারণ সেখানে আবার অন্য গল্প।
ভোট ব্যাংকের গল্প। কথা হচ্ছিল নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে কি না, সেটা দেখতে হলে একটু পিছন পানে ফিরতে হয়। আবার আমাদের স্মৃতিশক্তি খুব দুর্বল, তো তাই একটু মনে করে দিচ্ছি তুলনার জন্যে। তুলনা না হলে পরিষ্কার হবে না ছবি। সারা ভারতের মানুষ একটা প্রশ্ন করে এখন, যে পশ্চিমবঙ্গের ভোট মানে কি রক্ত, দখল, ভয়, পাল্টা আক্রমণ আর ভোট পরবর্তী প্রতিশোধ? দীর্ঘদিন ধরে এই প্রশ্নটাই বাংলার গণতন্ত্রকে তাড়া করে এসেছে। কিন্তু 2026-এর ভোটে অন্তত একটা বড় বদলের ইঙ্গিত মিলল। হিংসা পুরো শূন্যে নামেনি, কিন্তু কোনো মৃত্যু নেই। আর প্রথম দফায় 23 এপ্রিল রাত পর্যন্ত বড় কোনো গোলমাল কিংবা একটি মৃত্যুর সংবাদও সামনে আসেনি। মানে একটা পুরো দিনের ভোট হয়ে গেল 152টি আসনে, অথচ একটাও মৃত্যু নেই। এটা যদি কারো কাছে অসম্ভবকে সম্ভব করা না মনে হয়, তবে বলতে হয় তার মন বলে কোনো পদার্থ আছে কি না, সেটা নিয়েই প্রশ্ন উঠবে। এই রাজ্যের নির্বাচনে হিংসার ইতিহাস এই সব মহাশয়দের কতটা জানা আছে কি না, আর তারা একেবারে শান্তির স্বর্গ থেকে নেমে এসেছে কি না, সে প্রশ্নটিও ওঠে। খুব পুরনো দিনের ইতিহাস টানব না, সেই ইতিহাস ঠিকমতো পাওয়াও যায় না। তবে নির্বাচনে হিংসার রাজনীতি প্রথম নখ দাঁত বের করে প্রকাশ্যে এলো 1972 সালে। পশ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাসে 1972 সালের বিধানসভা ভোটকে বড় মোড় বদল বলা হয়। বিভিন্ন রাজনৈতিক স্মৃতি, প্রবন্ধ, ঐতিহাসিক আলোচনায় বারবার উঠে এসেছে যে ওই ভোটে জালিয়াতি, সন্ত্রাস, ভোটারদের বুথে যেতে বাধা, মারপিট এবং শাসক পক্ষ সমর্থিত দাপট নির্বাচনের চরিত্রই বদলে দিয়েছিল প্রথমবারের মতো। জ্যোতি বসুর নির্বাচন থেকে কার্যত সরে দাঁড়ানোর প্রসঙ্গ সেই সময়ের অস্বাভাবিক পরিবেশের প্রতীক হিসেবে বারবার উদ্ধৃত হয়ে থাকে। 1972 শুধু একটি নির্বাচনের বিতর্ক ছিল না, কার্যত সেখান থেকেই পশ্চিমবঙ্গে ভোট মানেই শক্তির প্রদর্শন, এই বিশ্বাস এই রাজ্যে স্থায়ী হয়ে গেল। বরেণ্য চিত্র পরিচালক তপন সিংয়ের আতঙ্ক ছবিটি রাজনৈতিক অপরাধীরা কিভাবে পশ্চিমবঙ্গের রাজনীতি দখল করলো তার একটা দলিল। এই ছবির সেই বিখ্যাত সংলাপ নিশ্চয়ই অনেকের মনে পড়বে, মাস্টারমশাই আপনি কিছুই দেখেননি। 1977-এ বামফ্রন্ট ক্ষমতায় এলো এবং দীর্ঘ 34 বছরের শাসনে পশ্চিমবঙ্গের রাজনীতি নতুন এক হিংসার কাঠামো পেল। গ্রাম বাংলায় রাজনৈতিক নিয়ন্ত্রণ, সাংগঠনিক আধিপত্য এবং হিংসার মাধ্যমে ক্ষমতা দখলের সংস্কৃতি একেবারে চেপে বসল। বিরোধীদের চাপে রাখার এক গভীর সংস্কৃতি এই সময় প্রাতিষ্ঠানিক রূপ নেয়। এই পর্বে নির্বাচনী হিংসা সবসময় একদিনের বোমাবাজি নয়, বরং সেটা ছিল এলাকায় প্রভাব বজায় রাখার ধারাবাহিক প্রচেষ্টা, বিরোধীদের কোণঠাসা করা আর ভোটের আগেই মনস্তাত্ত্বিকভাবে বিরোধী ভোটারদের হারিয়ে দেওয়ার কৌশল। বিরোধীদেরও এটাই হলো সেই সংস্কৃতি। বিরোধীদের বাড়িতে সাদা থান কাপড় পাঠানো, অর্থাৎ একরকম রাজনৈতিক মৃত্যুবার্তা, এই সংস্কৃতির অভিযোগও বাম আমলের অবদান। পরবর্তীকালে একই কৌশল তৃণমূল আমলেও সচল থাকলো, শুধু নয় আরও ভয়ঙ্করভাবে বেড়ে গেল। গুরু বামফ্রন্টের 34 বছরের অবদানকে ছাড়িয়ে আরও ব্যাপক এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস, যা দেখায় রাজনৈতিক সংস্কৃতি বদলালেও ভয় দেখানোর ভাষা আরও গভীর। 2023 সালের 15ই জুন এই সময় পত্রিকার এক প্রতিবেদনে 2003-এর পঞ্চায়েত নির্বাচন সম্পর্কে যা লেখা হয়েছে সেটা একটু পড়ে শোনাচ্ছে। সব কিছু তো খবরের কাগজে বেরোয় না, আর তখন এমনভাবে 24/7 টেলিভিশন চ্যানেলও ছিল না সোশ্যাল মিডিয়া,
মোটর বাইকে চড়ে হাতে বা হ্যান্ডেলে দলের ঝান্ডা নিয়ে ঘোরা, ভৈরব বাহিনীকে দেখলে প্রাণ কাঁপত বিরোধী দলের কর্মী থেকে সাধারণ মানুষ সবার। সেদিন তাদের ঠেকানোর মতো কোনো শক্তি যেমন বাইরে দেখা যেত না, তেমনি দলের ভেতরেও তাকে নিয়ন্ত্রণ করার প্রবণতা ছিল না। আর সরকার তো দলেরই। আজ যখন মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা বা বা মানে ভীষ্ম পিতামহ বিমান বসু ভোট হিংসার কথা বলেন, তখন মুখ দিয়ে বেরিয়ে যায়, তুমি মহারাজ সাধু হলে আজ, ওরা আজ চোর বটে। তারপর যারাই ক্ষমতায় এসেছে এই রাজনৈতিক হিংসাকে পাখি পড়ার মতো রপ্ত করেছে, সেই ট্র্যাডিশন সমানে চলেছে। তাই এই রাজ্যে হিংসা ছাড়া নির্বাচন ভাবতে পারি না। শুনলেন এই সময়ের প্রতিবেদন 2003-এর পঞ্চায়েত নির্বাচনের পরিপ্রেক্ষিতে 2023-এ স্মৃতিচারণ। 2003-এর পঞ্চায়েত নির্বাচনকে এখনও অনেকে ভয়াবহ স্মৃতি হিসেবে উল্লেখ করেন, যদিও নির্ভুল ও সর্বসম্মত মৃত্যু সংখ্যা সহজে পাওয়া যায় না। প্রাক্তন আইএএস এবং তৃণমূল কংগ্রেসের একদা সাংসদ জহর সরকার প্রকাশ্যে বর্তমান মুখ্য নির্বাচন কমিশনারকে তুমুল আক্রমণ করেছেন। তিনি 2002 সালে, মানে জহর সরকার 2002 সালে যখন শেষ এসআইআর হয় তখন নির্বাচন কমিশনার ছিলেন। তিনি বলেছেন 2002-এ কাউকে ভীত সন্ত্রস্ত করিনি, কেউ বুঝতেই পারেনি তখন, মানে এসআইআর যে হচ্ছে সেটা কেউ বুঝতে পারেনি। এবার স্নায়ুর চাপ তৈরি করা হচ্ছে। তাকে পাল্টা বলি যে কেন চাপটা তৈরি হচ্ছে সেটা একটু ভাবুন, ভাবলে পেয়ে যাবেন। সেবার কি এসআইআর আদৌ হয়েছিল? হয়ে থাকলে মমতা ব্যানার্জি তার পরপরই ভোটার তালিকায় অবৈধ বাংলাদেশিরা আছে এই অভিযোগ তুলে কেন কাগজপত্র ছুঁড়ে মেরেছিলেন লোকসভার স্পিকারকে? আসলে জহরবাবু, আপনারা কাজের কাজ উনি আবার এসআইআর বলেন না, বলেন ইন্টেন্সিভ রিভিশন, স্পেশাল কথাতে তার নাকি ভীষণ আপত্তি। তো আপনারা কাজের কাজ সেদিন কিছুই করেননি বলে ও রোগ তারপরে গত 24 বছরে এত বেড়েছে। আর সেজন্যেই ওষুধের ডোজ এত কড়া দিতে হচ্ছে এখন, বুঝলেন? 2008-এর পঞ্চায়েত এবং 2009-এর লোকসভা নির্বাচনের পরবর্তী রাজনৈতিক সংঘর্ষ বামফ্রন্টের জমি সরে যাওয়ার লক্ষণ হিসেবে আলোচিত হয়। একটি প্রতিবেদনে ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে 2009-এর লোকসভার পরে ভোট হিংসাজনিত মৃত্যু 150 ছাড়িয়েছিল 2009-এ। আবার সেই একই সূত্রে আর এক দাবি ছিল 2009 লোকসভা থেকে 2010 সালের মাঝামাঝি পর্যন্ত প্রায় 269 জন খুন হন। দল বলেছে, সিপিএম, যে তারা সবাই নাকি তাদের সমর্থক যারা খুন হয়েছে। আজকাল তৃণমূল কংগ্রেসও সেই একই কথাই বলে, কেউ মরলেই তাদের কর্মী বলে দাবি করে। লাশের তো বিরাট ডিম্যান্ড, সুতরাং এই লাশ তাদের, আর দোষ চাপায় বিরোধীদের ঘাড়ে। এই সংখ্যাগুলো নিয়ে বিতর্ক আছে, কিন্তু একটা কথা স্পষ্ট, পরিবর্তনের আগে বাংলার রাজনীতি গভীর সংঘর্ষের ভেতর দিয়ে এগোচ্ছিল। 2011-তে তৃণমূল কংগ্রেসের উত্থান পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঐতিহাসিক পরিবর্তন আনে। অনেকেই ভেবেছিলেন বাম আমলের দখলদারি সংস্কৃতির অবসান হবে, কিন্তু বাস্তবে দেখা গেল ক্ষমতা পাল্টালেও সহিংসতার সংস্কৃতি শেষ হলো না, খুনোখুনির রাজনীতি শেষ হলো না, বরং বহু ক্ষেত্রে তার মালিকানা কেবল বদলে গেল। গুরুমারা বিদ্যে আরও এগুলো। 2011 বিধানসভা ভোট ঘিরেও বিভিন্ন রিপোর্টে 17 থেকে 25 জনের মৃত্যুর দাবি উঠে এসেছে। অর্থাৎ যে পরিবর্তনকে গণতন্ত্রের পুনর্জন্ম বলা হয়েছিল তার সঙ্গেও রক্তপাতের ছায়া রয়ে গেল। এখানে এসে আমরা সবচেয়ে কড়া যে তথ্যগুলো অনেকটা নিশ্চিতভাবে পাই। 2018 সালের পঞ্চায়েত নির্বাচন পশ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাসে এক ভয়ঙ্কর অধ্যায়।
আজতক মিডিয়ার একটি প্রতিবেদনে 48 জনের প্রাণহানির উল্লেখ আছে। অন্যদিকে ভোটের দিন আনন্দবাজার অন্তত 16 জনের মৃত্যুর কথা বলেছিল। কবে এটা? এটা হচ্ছে 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের। আর রাজ্য পুলিশ কি বলেছিল? না না, এত লোক মারা যায়নি, মারা গেছে মাত্র 6 জন। অর্থাৎ উৎসভেদে বড় ফারাক থাকলেও এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে 2018 ছিল রক্তাক্ত। তারপর এলো 2021 সালের বিধানসভা ভোট। এসিএলইডি ভিত্তিক এক বিশ্লেষণে বলা হয় ওই ভোটকে ঘিরে 300টি সহিংস ঘটনা এবং ভয়ঙ্কর রকমের সহিংস ঘটনা এবং 58টা মৃত্যু ঘটেছিল। একই বিশ্লেষণে 2রা মে ওই 2021-এ ফল ঘোষণার সময় পর্যন্ত 31টি মৃত্যু নথিভুক্ত ছিল বলেও উল্লেখ আছে। অন্যদিকে অন্য এক ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে 300 নয় 1300টি বড়সড় হিংসার ঘটনা এবং ওই একই সংখ্যক মৃত্যুর দাবি, মানে 17টি মৃত্যুর দাবি করা হয়েছিল। বিবিসি আবার ফল ঘোষণার পরবর্তী সহিংসতায়, মানে ফল ঘোষণার পরে অন্তত 10 জনের মৃত্যুর কথা জানিয়েছিল। মানেটা কি দাঁড়ালো? এটা দাঁড়ালো যে পশ্চিমবঙ্গে নির্বাচনী সহিংসতার হিসেব শুধু সংখ্যার প্রশ্ন নয়, এখানে সংজ্ঞার প্রশ্নও আছে। কে শুধু ভোটের দিন মোট ধরছে, কে মনোনয়ন থেকে ফল পরবর্তী প্রতিশোধ পর্যন্ত ধরছে, আর কে দলীয় নিহত বনাম সাধারণ নাগরিক কিভাবে গুনছে, তার উপর সংখ্যাটা বদলে যাচ্ছে। আসুন 2023-এর পঞ্চায়েত নির্বাচনে, এখানে তো ছবিটা আরও ভয়াবহ। বিবিসি ভোটের দিন দুপুর পর্যন্ত 9 জনের মৃত্যুর কথা বলেছে, কমপক্ষে 9 জন। গণশক্তি সিপিএমের মুখপত্র ভোটের দিন 13 জনের মৃত্যুর কথা বলেছে 2023-এ। ইটিভি ভারত কমপক্ষে 15 জনের মৃত্যুর কথা বলেছে। প্রথম আলো বাংলাদেশের বিখ্যাত পত্রিকা, তারা 11 জুলাই 2023 পর্যন্ত 47 জনের মৃত্যুর কথা জানিয়েছে ভোটের ব্যাপারে। আনন্দবাজার 14 জুলাইয়ে বলেছে সংখ্যা 50 পেরিয়েছে। আবার মার্কিন মানবাধিকার রিপোর্ট উদ্ধৃত আলোচনায় এই সংখ্যা 50 নয় 52টি মৃত্যুর উল্লেখ আছে এবং অন্য এক পর্যালোচনায় সংখ্যাটা 54তেও চলে গেছে। তার মানে এই তথ্যগুলো থেকে একটা জিনিস পরিষ্কার, তৃণমূল আমলে নির্বাচনী সহিংসতা গুরুমারা বিদ্যের জোরে অনেক ক্ষেত্রে মাত্রা ছাড়া হয়েছে। বিশেষ করে পঞ্চায়েত ভোট, যেখানে স্থানীয় ক্ষমতা, ঠিকাদারি, সামাজিক প্রভাব এবং গ্রামাঞ্চলের নিয়ন্ত্রণ একসঙ্গে জড়িয়ে থাকে, সেখানে রক্তপাত ভয়ঙ্কর উচ্চতায় পৌঁছে গিয়েছিল। যে মিডিয়া কর্মীরা আজ 2026-এর গতকালকের ভোটকে শান্তিপূর্ণ বলতে নারাজ শুধু নয়, নির্বাচন কমিশন ও মোদি সহ যে শান্তিপূর্ণ নির্বাচনের দাবি করেছেন, সেই দাবি নিয়ে ঠাট্টা মশকরা করে লিখছেন বা ইউটিউব ভিডিও করছেন, তাদের বলি চোখ থেকে দলের চশমা খুলে একটু সোজাসুজি দেখুন, পুরনো দিনকে একটু স্মরণ করুন, তাহলে বুঝবেন 2026 সালের ভোটে কি হিংসা একেবারে হয়নি? না, সেটা বলা যাবে না। কয়েক দশকের পুরনো রোগ এত সহজে চলে যায় না। রাতারাতি সব সাফসুতরো হয়ে যাবে। রোগী সুস্থ হয়ে, যে রোগী শুয়েছিল সে সুস্থ হয়ে মিল্খা সিংয়ের মতো দৌড়বে, এটা যারা আশা করে তারা হয় মূর্খ নয় ধান্দাবাজ। 23শে এপ্রিল প্রথম দফার দিন গাড়ি ভাঙচুর হয়েছে, প্রার্থীকে মারধর হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা, বোমাবাজি, ইটপাটকেল ছোড়াছুড়ি সব হয়েছে। এমন অন্তত 10টি ঘটনার খবর এসেছে। কটা ঘটনা? 10টি ঘটনা। আগে কত হতো? 100 1000 পেরিয়ে যেত। কিন্তু মারাত্মক আঘাত বা মৃত্যু না, নেই। যে গোলমালটুকু হয়েছে তার পুরো দায় রাজনৈতিক নেতৃত্বের। বলাই বাহুল্য এটুকুও থাকবে না আগামী দিনে যদি নেতা নেত্রীদের নোংরা উস্কানি দেওয়াটা বন্ধ করা যায়। কিন্তু তারা ক্ষমতায় থাকলে তো সেটা বন্ধ হবে না। তাদের ছুঁড়ে ফেলা যায় এবং এই সমস্ত নোংরা উস্কানি, এই
এই বিশৃঙ্খলা, এই গোলমাল বন্ধ করা যায় যদি এই সব নেতা নেত্রীদের ক্ষমতার মসনদ থেকে ছুঁড়ে ফেলা যায়। সামান্য ছোটোখাটো ঘটনা সত্ত্বেও 23 এপ্রিল রাত পর্যন্ত প্রথম দফা ঘিরে বড় মৃত্যু সংবাদ সামনে আসেনি। আর এটাই এই রাজ্যের নির্বাচনে হিংসার সংস্কৃতিতে এক বিশাল বিশাল পরিবর্তন। এখানেই নির্বাচন কমিশনের ভূমিকা সামনে আসে। কড়া নজরদারি, কেন্দ্রীয় বাহিনীর দৃশ্যমান মোতায়েন, দ্রুত হস্তক্ষেপ আর ঝুঁকিপূর্ণ এলাকার বাড়তি মনোযোগ, এই সবের ফলে অন্তত প্রথম দফায় হিংসার মাত্রা নিয়ন্ত্রণে রাখা গেছে বলে মনে করার যথেষ্ট ভিত্তি আছে। বাংলার ভোট ইতিহাসে এটা ছোট ঘটনা নয়। শ্রীযুক্ত বাবু জহর সরকার মহাশয়, আপনি কি তাহলে বুঝতে পারছেন যে নির্বাচন কমিশন এবং জ্ঞানেশ কুমার কোনো রকম বাজে কাজ করেনি? বরং বহু বছরের অভিজ্ঞতা মাথায় রাখলে বলা যায় 2026-এ নির্বাচন কমিশন অন্তত একটি জিনিস প্রমাণ করেছে: পশ্চিমবঙ্গে ভোট মানেই মৃত্যু, এই ধারণা অবশ্যম্ভাবী নয়। আর এখানে একটা রাজনৈতিক রসিকতার কথা বলতে হয়। কেউ কেউ প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার বলে কটাক্ষ করেছিলেন শ্রীযুক্ত বাবু অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়। কিন্তু প্রথম দফার ফলাফল অন্তত এই বার্তা দিচ্ছে যে তিনি নিজে ভ্যানিশ হননি, বরং পশ্চিমবঙ্গের পুরনো ভোট হিংসার সংস্কৃতিকে ভ্যানিশ করতে পেরেছেন। 2026 একটি অত্যন্ত প্রার্থিত আশার জায়গা তৈরি করেছে। এটা যদিও সবার কাছে প্রার্থিত নয়। একটি ভিডিওতে অন্তত বলতে শুনলাম, প্রথম দফায় এত গোলমাল, এই গোলমাল দ্বিতীয় দফায় নিশ্চয়ই আরও বাড়বে। অর্থাৎ তিনি আশা করছেন যে আরও বাড়বে। আর দ্বিতীয় দফায় যদি এক একটা মৃত্যু ভগবানের কৃপায় ঘটে যায়, মৃত্যুর ঘটনা, তবে লাশের রাজনীতির পৃষ্ঠপোষক নেতা ও মিডিয়া আনন্দে হাততালি দেবেন, কারণ লাশের সংস্কৃতির মূল এই রাজ্যের বড় গভীরে। আর 5 দিনের মাথায় দ্বিতীয় দফা, কি হবে সেদিন ভবিষ্যৎ জানে। তবে আজ এই মুহূর্ত পর্যন্ত যা পারফরম্যান্স নির্বাচন কমিশনের, তার জন্যে মুখ্য নির্বাচন কমিশনার ও তার সহযোগী কমিশনারদের উদ্দেশ্যে একটা স্যালুট দিতেই হয়, বলতেই হয় ধন্যবাদ আপনাদের। কোনো মায়ের কোল আপনারা গতকাল এই ভোটে অন্তত খালি হতে দেননি। ধন্যবাদ।